আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের পঞ্চম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ওর কোমর চেপে ধরতে নীরা কেঁপে ওঠে, আমার ঘাড় চেপে ধরে। তবে আমার একটানা কিস করাতে মেয়েটা হাঁপিয়ে উঠেছে। ওর দম ফুরিয়ে যায় অবস্থা। নীরা থাকতে না পেরে আমাকে মারতে থাকে আর ধাক্কা দিতে থাকে। আমি ওকে ছেড়ে দিয়ে ওর চোখে চোখ রেখে বললাম, এটা কি করছো নীর পাখি? নীরা হাঁপাতে হাঁপাতে বলে, কই কি করলাম? এইভাবে কেউ কাউকে কিস করে? উফ, আর একটু হলে তো মরেই যেতাম। আপনি আমাকে এভাবে জড়িয়ে আছেন কেন? লজ্জা করে না এভাবে একটা মেয়েকে জড়িয়ে ধরে ঘুমাতে? ভুলে যাবেন না, আমি আপনাকে এখনো স্বামীর অধিকার দেইনি। সো ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। যত সব। আমাকে এতগুলো কথা শুনিয়ে বাথরুমে চলে যায়। আমি তো অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছি ওর চলে যাওয়ার দিকে। আমি বললাম, এটা কি হলো? আমার বিল্লে আমাকেই মেয়েও? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখব তুমি আমাকে কিভাবে দূরে সরিয়ে রাখো। সে ব্যবস্থাই করছি, দাঁড়াও। এরই মধ্যে মনিরা এসে দরজা নক করে। আমি উঠে দরজা খুলে দেই। মনিরা এসে আমার সাথে বিছানায় বসে গল্প জুড়ে দেয়। কিছুক্ষণ পর নীরা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এসে দেখে মনিরা আর আমি বিছানায় বসে গল্প করছি। এদিকে মনিরা কথায় কথায় আমার গায়ের উপর ঢলে ঢলে পড়ছে। এসব দেখে নীরা রাগে ফুঁসছে। মনে মনে বিড়বিড় করে বলে, এই মেয়েটা এত অসভ্য কেন? লজ্জা করে না এভাবে পরপুরুষের গায়ে ঢলে পড়তে? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। আর ওনাকে দেখো না, কেমন ওর সাথে দাঁত কেলিয়ে হাসছে আর গল্প করছে, লুচ্চা ছেলে একটা। এই ভেবে নিয়ে বলে, গুড মর্নিং মনিরা আপু। মনিরা বিরক্ত নিয়ে বলে, সেম হেয়ার। আমি মনিরাকে বললাম, কি রে, রাতে ঘুম কেমন হলো? এটা শুনে নীরা আবার বিড়বিড় করে বলে, কেন রে, ওর ঘুম কেমন হলো তুই জেনে কি করবি? মনিরা বলে, খুব একটা ভালো না রে। মনিরার কথা শুনে নীরা আবার বিড়বিড় করে বলে, আমি বুঝি না শাকচুনি, তোর ঘুম কেন হয়নি? আমি বললাম, কেন হয়নি? আমাকে ডাকলে পারতি। কথাটা আমি নীরাকে শুনিয়ে বললাম। নীরা আমার কথা শুনে আবার বিড়বিড় করে বলে, কেন রে, তোকে কেন ডাকবি? তুই কি ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিতিস নাকি, বেয়াদব ছেলে একটা? মনিরা বলে, তোর কি আমার জন্য আর সময় আছে? নীরা আবার বিড়বিড় করে বলে, কেন রে শাকচুন্নি, তোকে টাইম দিতে হবে কেন রে? তুই কোন রানী ভিক্টোরিয়া? আমি বললাম, আরে বলেই দেখতে আমাকে। নীরা আবার বিড়বিড় করে বলে, লুচ্চা পোলা, রাতে আসিস আমার কোলে ঘুমানোর জন্য, তখন তোকে তুলে আছাড় যদি না দিয়েছি তো আমার নাম নীরা না। নীরার আগে চোটে কি করবে ভেবে না পেয়ে আমার মুখের উপর টাওয়াল ছুঁড়ে ফেলে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। মনিরা বলে, দেখলি কেমন বেয়াদব মেয়ে? এত মেয়ে থাকতে তুই একে যে কেন বিয়ে করতে গেলি কে জানে, তোর লাগেনি তো? আমি মনিরার কথা পাত্তা না দিয়ে মনে মনে বলি, তুমি যে আমার মায়ার জালে আটকে গেছো নির্পাখি, দেখি তুমি কেমন করে এই জাল ছেড়ে বেরিয়ে যাও। তারপর মনিরাকে বললাম, না রে লাগেনি, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। মনিরা বলে, আমি থাকি, তুই যা, আমরা একসাথে যাব। আমি বললাম, ঠিক আছে। এদিকে নীরা হন হন করে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। তারপর নখ কামড়াতে শুরু করে। ওর রাগ উঠলে এটাই করে। এদিকে তিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরার কাণ্ড দেখে যাচ্ছে। তিশা দেখে বেশ বুঝতে পারছে নীরার এই আচরণের কারণটা কি। তিশা মনে মনে ভাবলো নীরাকে আরেকটু রাগিয়ে দেওয়া যাক। এই ভেবে নীরার কাছে এসে বলে, ভাবি গুড মর্নিং। নীরা না তাকিয়ে বলে, মর্নিং। তিশা বলে, ভাই উঠেছে ভাবি? নীরা রাগের সাথে বলে, উঠেনি আবার? ওনার মনির সাথে রসিয়ে রসিয়ে গল্প করছে, গিয়ে দেখো। তিশা বলে, তাই বলো? মনিরা আপা আসলে ভাইয়া সকাল সকাল ওঠে, তাছাড়া তো সকালে ডেকেও তোলা যায় না। নীরা বলে, তাই? তিশা বলে, হ্যাঁ তাই তো। দেখো আজ দুজন সারাদিন একসাথে থাকবে, ভাইকে কোথাও যেতে দেবে না। নীরা বলে, থাকাচ্ছি তোমার ভাইকে ওর সাথে। এই বলে নীরা হন হন করে রুমে চলে আসে। রুমে প্রবেশ করেই দেখে মনিরা এখনো বিছানায় বসে আছে আর আমি ওয়াশরুম থেকে বের হচ্ছি। নীরা গিয়ে আলমারি থেকে ব্ল্যাক শার্ট, স্যুট, প্যান্ট, টাই বের করে। তারপর আমার হাতে দিয়ে রেডি হতে বলে অফিসে যাওয়ার জন্য। মনিরা বলে, মীর চল আজ কোথাও গিয়ে ঘুরে আসে, আজ অফিসে যাস না। নীরা বলে, না, ওর জরুরি কাজ আছে, ওকে অফিসে যেতেই হবে। এরপর আমার দিকে তাকিয়ে বলে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম, না, বলছিলাম যে আমার কথা শেষ হলো না। নীরা আমার দিকে এমন ভাবে তাকালো যে আমি জামা কাপড় তুলে সুরসুর করে ওয়াশরুমে চলে গেলাম। নীরা বলে, মনির আপু আপনি এখন যান, ও অফিসে যাবে তো অফিস থেকে এসে আপনার সাথে গল্প করবে। আর শুনুন, এভাবে নক না করে যখন তখন রুমে আসবেন না। এখন মিরাজ বিবাহিত, সাধারণ জ্ঞানটুকু আপনার থাকা উচিত। মনিরা নীরার কথা শুনে রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। তিশা রুমের বাইরে থেকে সব দেখে বলে, বাহ ভাবি বাহ, তুমি তো কামাল করে দিয়েছ। এটুকুতেই এমন, তাহলে সামনে না জানে আরো কি কি করবে তুমি। তোমার রাগটা এমনভাবে ধরে রাখো, তাহলে আমার প্ল্যানটা সাকসেসফুল হবে। এই বলে হাসতে শুরু করে। এরপর খাবার টেবিলে সবাই নাস্তা করছি। মা মনিরাকে বলে, মনিরা মা, তোমার আম্মু কবে আসবে? মনিরা বলে, আসলে দেখতেই পারবেন, আর আপনার জেনে কি হবে? মায়ের মন খারাপ হয়ে গেল মনিরার কথা শুনে। উনি উঠে গেলেন খাবার ছেড়ে। আমিও মনিরাকে কিছু বলিনি, কারণ আমি নিজেও এরকম করি। তিশা নীরার দিকে তাকায়। নীরা বলে, মনিরা আপু একটা কথা বলে, রাগ করবেন না। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি সেই শিক্ষা পাননি? মনিরা বলে, হাউ ডিয়ার ইউ, আমাকে এই কথা বলার সাহস কই পাও তুমি? যে যেমন তার সাথে তেমন করেই কথা বলতে হয়। আমি বললাম, নীরা তুমি কি বলছো? নীরা বলে, যে আপনার মায়ের সাথে এমন ব্যবহার করে আপনি তার হয়ে আমাকে ধমকাচ্ছেন। আমি বললাম, ও তো ভুল কিছু বলেনি, ওনার আমাদের পরিবারের সম্পর্কে এত কথা জানতে হবে কেন?
নীরা আমার সাথে কোনো কথা বলে না, তিশার হাত ধরে উঠে চলে যায়। মনিরা বলে, কোন মেয়েকে বিয়ে করেছিস তুই যে তোকে সম্মান করে না? আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি বললাম, তুই রাগ করিস না, আমি অফিস থেকে এসে নীরাকে বোঝাবো, তুই ফুপিকে কিছু বলিস না, আমি এসে সব দেখছি। এই বলে নাস্তা করে অফিসে চলে গেলাম। এদিকে আমি না করার সত্ত্বেও মনিরা ওর মাকে ফোন করে সব জানিয়ে দেয়। ওদিকে মা আমার কথা শুনে খুবই কষ্ট পায়। মা মনে মনে বলে, ও যাই বলুক আমাকে, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের লোকের সামনে এই কথা বলাতে আমি খুবই কষ্ট পেয়েছি। তিশা রুমে গিয়ে কান্না করতে থাকে, সাথে নীরা ছিল। তিশাকে কান্না করতে দেখে বলে, এই মেয়ে কাঁদছো কেন? একদম কাঁদবে না, আমি এখনো আছি তো, তোমার ভাইকে তোমাদের কাছে ফিরিয়ে দেব আমি, আমার উপর বিশ্বাস রাখো। তিশা কান্না করতে করতে বলে, আমার একদম সহ হয় না মামনির সাথে কেউ এমন ব্যবহার করলে, কিন্তু আমার তো করার কিছু নেই। নীরা বলে, টেনশন করো না, আমি আছি, এখন চলো তো কোথাও গিয়ে ঘুরে আসি, চলো আমার কলেজে যাই, যাও রেডি হয়ে নাও। কিছুক্ষণ পর নীরা আর তিশা রেডি হয়ে বের হয়ে যায়। এদিকে মনিরা সব দেখে আমাকে ফোন দিয়ে বলে, নীরা খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়ে গেছে, আরও নানান কথা বানিয়ে বানিয়ে বলে। এসব শুনে তো আমার মাথায় আগুন ধরে যায়। আমি তখন অফিস থেকে বের হয়ে যাই। নীরা আজ নীল রঙের সালোয়ার কামিজ পরেছে, নীল রঙের চুড়ি, কালো টিপ আর হালকা লিপস্টিক। তিশা বলে, ভাবি তোমাকে যা লাগছে না, আমি নিজেই প্রেমে পড়ছি, ছেলেগুলিরই বা কি দোষ দেব, এভাবে তাকিয়ে না থেকে যাবে কোথায়? নীরা বলে, তোমার ভাই থাকলে সবগুলোর ঘাড় মটকিয়ে দিত, দেখো দেখো আমার জন্য কত ছেলে লাইন দেবার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি কার ঘাড়ে ঝুললাম? ওই গুন্ডার গলায়। তিশা বলে, তাই নাকি? আমার ভাই ফেলনা নাকি? তুরি মারলেই মেল লাইন লেগে যাবে, উদাহরণস্বরূপ মনির আপু। নীরা বলে, তুমি থামবে নাকি বাসায় চলে যাব? তিশা বলে, আরে না না, চলো চলো, কিন্তু যাই বলো ভাবি, মনির আপু ভাইকে খুবই ভালোবাসে, মনে হয় তুমি চলে গেলে ও ভাইয়ের খুব যত্ন নেবে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা ছেলে নীরার সামনে হাঁটু গেড়ে বসে, তারপর একগুচ্ছ লাল গোলাপ এগিয়ে দিয়ে প্রপোজ করে বসে। এসব দেখে তিশা আর নীরা দুজনেই অবাক। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই ছেলেটার পিছে আমাকে এসে দাঁড়াতে দেখে। আমাকে দেখে ওরা দুজন ভয় পেয়ে যায়। নীরা ভালোভাবেই বুঝতে পারে ছেলেটার কপালে দুঃখ আছে। নীরা তাই পরিবেশ বাঁচাতে চেষ্টা করল। নীরা বলে, আরে ভাই কি করছেন কি, ওঠেন, আমি বিবাহিত ভাই, আর এটা আমার ননদ। তিশা বলে, হ্যাঁ ভাইয়া, এটা আমার ভাবি, আপনি যান না, এখান থেকে যান। ছেলেটি নীরার কথা শুনে আপসেট হয়ে চলে যেতে গিয়েও আবার ফিরে আসে। নীরাকে ফুলগুলো নিতে সেরকম জোরাজোরি করতে লাগে। নীরা কিছু না ভেবে ফুলগুলো হাতে নিল। ফুলগুলো নেওয়ার সাথে সাথে আমি নীরার গালে আচমকায় এসে ঠাস করে থাপ্পড় মেরে দিই। তারপর হনহন করে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিই। তিশা গাড়িতে বসে মনে মনে ভাবে, হায় আল্লাহ, ভাবি তো আজ শেষ, কে বাঁচাবে আজ ভাবিকে? কেন যে কলেজে আসতে গেলাম কে জানে, আর কেন যে ভাবি ফুলগুলো হাতে নিতে গেল কে জানে। এখন কি হবে? এদিকে নীরা ভাবে, দেখানো হচ্ছে আমি যা ইচ্ছে করি, তোর কি রে? আমি কি তোর মতো কাউকে জড়িয়ে ধরেছি? খাচ্ছর ছেলে একটা, আমার গালটা কি সরকারি পেয়েছিস যে যখন তখন মারবি? কিন্তু যেভাবে আছে মনে হচ্ছে আমার কপালে দুঃখই আছে। আল্লাহ বাঁচাও আমাকে। বাড়ির ভিতরে প্রবেশ করে গাড়ি থামালাম। তারপর নীরাকে টেনে রুমের দিকে নিয়ে যেতে শুরু করি। মনিরা নীরাকে ওভাবে টানতে দেখে আমার সামনে এসে দাঁড়ায়। মনিরা বলে, মীর তুই ওভাবে ওকে টানছিস কেন? ওর হাত ছেড়ে দে। আমি বললাম, এখন আমার সামনে থেকে সর প্লিজ, আমার মাথা গরম আছে। মনিরা বলে, মাথার কি দোষ বল? যে মেয়েকে বিয়ে করেছিস মাথা তো গরম থাকবেই, তুই আমার সাথে চল, তোর মন ভালো করে দেব। নীরা বলে, হ্যাঁ হ্যাঁ মনির আপু, ওকে আপনার সাথে নিয়ে যান, আমার অনেক কাজ আছে, আমি বরং যাই। কিন্তু আমি হাত ছাড়ি না, আরো শক্ত করে ধরে রাখি। তিশা বলে, ছাড় না ভাইয়া, ভুল হয়ে গেছে, তোকে না বলে আর কোথাও যাব না আমরা। নীরা বলে, কেন যাব না? 100 বার যাব, 1000 বার যাব, উনি বলার কে? আর আমাদের তো কোনো ভুল হয়নি, এত সুন্দর মেয়ে আমি, ছেলেরা তো প্রপোজ করতেই পারে, আমি কি আর কারো কোলে গিয়ে বসেছি নাকি যে ভুল হয়েছে? ওর কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি ওকে কিছু বলার সুযোগ দিলাম না। আমি ওকে সবার সামনে কোলে তুলে নিয়ে রুমে চলে যাই। তারপর ওকে দাঁড় করিয়ে রুমের দরজা লক করে দেই। নীরা সাহস নিয়ে বলে, আচ্ছা আমি কি কারোর সাথে ডেটে গেছি নাকি কারোর সাথে? ওর কথা শেষ হতে দিলাম না। আমি বললাম, তোমার সাহস কি করে হয় এসব কথা বলার? কার হুকুম নিয়ে তুমি সেজে বেরিয়েছো? আমি তোমাকে নিষেধ করেছিলাম এভাবে সেজে বাইরে যাবে না, আর এটাও বলেছিলাম আমাদের মুসলমানদের কপালে টিপ দেওয়া জায়েজ না। আমার কথাগুলো কি তোমার কানে যায়নি? নীরা বলে, আমার লাইফ, আমি যা ইচ্ছে করতে পারি, আপনার কি তাতে? নীরার কথা শুনে আমি স্যুট আর টাই খুলে বিছানায় ছুঁড়ে ফেললাম। তারপর শার্টের হাতার বোতাম খুলে জড়াতে শুরু করলাম। নীরা এটা দেখে আর একটা কথাও বলল না। আমি ওর দিকে এগিয়ে যেতে যেতে বললাম, কি বলছিলে জানো? নীরা পিছিয়ে যেতে যেতে বলে, আপনি এগিয়ে আসছেন কেন? আমি বললাম, তুমি এভাবে পিছোচ্ছ কেন? প্রশ্নের উত্তর নেবে না? নীরা বলে, না না, আমার কোনো প্রশ্নের উত্তর লাগবে না। এদিকে নীরা পিছোতে পিছোতে দেয়ালের সাথে ঠেকে যায়। আমি নীরার মুখের কাছে চলে আসি, খুব কাছে। নীরার মুখের উপর আমার নিঃশ্বাস গিয়ে পড়ছে। আমি তখন নীরা ঠোঁটের দিকে তাকিয়ে ঘোরের মধ্যে চলে গেছি। সেভাবেই থেকে বললাম, তোমাকে না বারণ করেছিলাম লিপস্টিক দেবে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না? নীরা বলে, আমি তো। নীরা কথা শেষ করতে পারে না। তার আগে আমি নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। আচমকা কিস করাতে নীরা কেঁপে ওঠে। তার দুহাত অজান্তে আমার সামনের দিকে শার্ট খামচে ধরে। সে মুহূর্তে চোখ বন্ধ করে নেয়। আমার দুহাত তখন দেয়ালের সাথে ঠেস দেওয়া। এবার আমি দেয়ালের থেকে হাত সরিয়ে ওর পিঠ জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিই।
আমার যেন ঘড়ি কাটছে না। ওর ঠোঁটের পরশ পেলেই আমি যেন আর নিজেকেই ধরে রাখতে পারি না। এমন সময় মনিরা দরজা জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। আমার ঘোর কেটে যায়। আমি নীরাকে ছেড়ে দিতেই ও গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে মনিরা নীরার দিকে তাকিয়ে আমার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায়। নীরা আমার চলে যাবার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম, কি হয়েছে, এভাবে টানছিস কেন? মনিরা বলে, তুই আগের মতো নেই, অনেক পাল্টে গেছিস, আমাকে আর আগের মতো ভালোবাসিস না। আমি বললাম, কে বলেছে তোকে এসব কথা? আমি এখনো আগের মতোই আছি, তুই বুঝতে ভুল করছিস পাগলি। মনিরা বলে, মোটেই না, তুই আমাকে আগের মতো কেয়ার করিস না, সময়ও দিস না, সবসময় নীরার সাথেই থাকিস। জানিস নীরা আমাকে কি বলেছে? আমি বললাম, কি বলেছে? মনিরা বলে, আমাকে সবসময় তোর ঘরে যেতে বারণ করেছে, তোর থেকে দূরে থাকতে বলেছে, আর যত তাড়াতাড়ি পারি এই বাড়ি থেকে চলে যেতে বলেছে। এই সবগুলো কথা ন্যাকা কান্না করে বলে আমাকে। আমি বললাম, সত্যি ও এসব বলেছে? মনিরা বলে, নয়তো কি আমি মিথ্যে বলছি? আমি কালই এ বাসা থেকে চলে যাব, এভাবে আর অপমানিত হতে পারবো না। আমি বললাম, কাঁদিস না, চল আমার সাথে। মনিরা বলে, কোথায়? আমি ওর কথার উত্তর না দিয়ে ওকে নিয়ে আমার রুমে যেতে যেতে নীরাকে ডাকলাম, নীরু, এই নীরু। নীরা বলে, কি? আমি বললাম, তুমি মনিরের কাছে মাপ চাও। নীরা অবাক হয়ে বলে, কেন? আমি বললাম, তুমি ওর সাথে মিসবিহেভ করেছো তাই। নীরা বলে, আমি কোনো মিসবিহেভ করিনি। মনিরা বলে, থাক না মীর, আমি কাল চলে যাব। আমি বললাম, তুই কেন যাবি? নীর ওর কাছে ক্ষমা চাও। তুমি ওকে আজ রুমে যেসব কথা বলেছো সেসব কথা তোমার বলা উচিত হয়নি, তুমি ওকে সরি বলো। নীরা বলে, কেন সরি বলবো? আপনার মনিরের বোঝা উচিত যে আপনি এখন বিবাহিত, আমি থাকি এই রুমে, যখন তখন নক না করে রুমে ঢোকা উচিত না। আমি বললাম, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি সরি বলো ব্যাস। নীরা বলে, সরি মনিরা আপু, আমার ভুল হয়ে গেছে, আমি আমার লিমিট ক্রস করে ফেলেছি। আসলে আমার তো এখানে কোনো জিনিস বা কারোর উপর অধিকার নেই। মিরাজ আপনার, আর ওর রুমটাও আপনার, আপনি যখন তখন ওর রুমে আসতে পারেন। ভুলবশত আপনাকে অনেক কথা বলেছি, আমাকে মাফ করে দেবেন। এদিকে সবাই নীরার দিকে তাকিয়ে আছে। নীরার কথা শুনে সবাই চুপ হয়ে গেল, এমনকি আমিও। এই কথা বলে নীরা নীরব ওখান থেকে চলে গেল। তিশা বলে, ভাই কাজটা তুই মোটেই ভালো করলি না, ভাবি অনেক কষ্ট পেয়েছে। এ বলে তিশাও চলে গেল। মনিরা বলে, আমার জন্য তোদের মাঝে ঝগড়া হোক আমি চাই না, মীর আমি কাল চলে যাব। আমি বললাম, আহ মনি, বারবার এক কথা বলিস না, সরি বললো তো তোকেও, তারপরও কেন এই কথা বলছিস? যা রুমে যা। এমন সময় আমার ফোনে ফোন আসে অফিস থেকে, তাই আমি বেরিয়ে গেলাম অফিসে। আমি চলে যাবার পর নীরা রুমে এসে ইচ্ছে মতো কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তিশা এসে বলে, ভাবি কেঁদো না, ওই শাকচুনিটা তোমার গুন্ডাটাকে নিজের বশে করে নিচ্ছে, এখনো সময় আছে, নিজের জিনিস নিজের করে নাও, নয়তো কেউ নিয়ে চলে যাবে। এখন চলো, মামুনি ডাকছে। নীরা বলে, তুমি যাও, আমি আসছি। এই বলে নীরা ওয়াশরুমে চলে গেল। তিশা আর দাঁড়িয়ে না থেকে চলে যায়। নীরা চোখে মুখে পানি ছিটিয়ে মায়ের রুমে যায়। নীরা বলে, মামুনি আসবো? মা বলে, আয় মা, আমি খুব খুশি তুই আমাকে মামুনি বলে ডাকছিস। নীরা বলে, না আসলে। মা বলে, থাক, কিছু বলতে হবে না, তোর সাথে কিছু কথা আছে, আয় বস এখানে। মায়ের কথা মতো নীরা সোফায় গিয়ে বসে। পরে তিশাও এসে বসে। মা বলে, আজকে মিরাজ যেটা করলো এতে মিরাজের কোনো দোষ নেই মা, সব মনিরার সাজানো চক্রান্ত, মিষ্টি কথা মিরাজকে দিয়ে এসব করাচ্ছে। আজ তোকে কিছু কথা বলি, শোন। মনিরার মা মানে তোদের ফুপু আমার সাথে ঠিক এমনটাই করেছে, মিরাজকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এখন মনিরা আবার এমন করে তোর কাছ থেকে মিরাজকে সরানোর চেষ্টা করছে। নীরা বলে, এমনটা করে ওদের লাভ কি? মা বলে, বললে তোরা বিশ্বাস করবি না, তোদের ফুপি মিরাজকে হাতে রাখছে, আমাদের কিছু সম্পত্তি বাদে প্রায় সব সম্পত্তি মিরাজের নামে আছে। মনিরার মায়ের ইচ্ছে মনিরার সাথে মিরাজের বিয়ে দেবে, তারপর সব সম্পত্তি নিজের নামে করে নেবে। আমি ওনার প্ল্যান জানতাম, তাই আমার কাছ থেকে মিরাজকে দূরে সরিয়ে দিয়েছে। মিরাজ তো ওর ফুপুর কথায় ওঠে আর বসে। তোরা জানিস তোদের ফুপু কেমন, তা তোদের বাবাও জানে। নীরা বলে, আঙ্কেল জানেন তো কিছু বলেন না কেন? মা বলে, ও প্রতিবাদ করেছিল কিন্তু কোনো লাভ হয়নি, বরং মিরাজ বাবার কাছ থেকে দূরে সরে গেছে। প্রতিবাদ করলে নিজের ছেলেকে হারাতে হবে, তাই কিছু বলেন না। মা, তুই পারিস আমার সংসারটা বাঁচাতে, ও তোর কথা শোনে, কিছু একটা কর। নীরা কিছু না বলে বাগানে চলে আসে। বাগানের দোলনায় বসে দুলতে দুলতে অনেক ভাবে। এদিকে আমি বাসায় আসতে আসতে রাত 8টা বেজে যায়। রুমে এসে নীরাকে না দেখে মনে মনে ভাবলাম হয়তো তিশার ওখানে আছে, তাই আমি ফ্রেশ হয়ে আসি। অনেকক্ষণ বসে থাকার পরেও যখন নীরা আসছে না, তখন আমার চিন্তা হতে লাগলো। তাই ওকে ডাকতে রুম থেকে বের হতে যাব, তখনই মনিরা এসে আমার সাথে গল্প করবে বলে আমার হাত টেনে ধরে। আমি বললাম, আহ মনিরা, সবসময় ভালো লাগে না, সর, আমার কাজ আছে। এই বলে চলে আসি তিশার রুমে। আমি ওকে জিজ্ঞেস করব, তার আগেই তিশা বলে, ভাই ভাবি কই, কি করছে? দুপুরে তো খাইনি, আমার পড়া ছিল, তাই বিকেল থেকে যেতে পারিনি। আমি ওর কথা শুনে অবাক হয়ে বললাম, মানে কি, নীরা এখানে নেই, রুমেও তো নেই, গেল কই? আমি কখন থেকে বসে আছি ওর জন্য। তিশা বলে, বলিস কি, তুই খুশি তো? মনিরা আপু জানে তো? যা, তুই মনিরা আপুর কাছে যা, ভাবি যেখানেই যায় যাক, তোর চিন্তা করতে হবে না। এই বলে তিশা মামনি মামনি বলে দৌড়ে মায়ের কাছে যায়। তিশা বলে, মামনি ভাবিকে দেখেছো? মা বলে, না তো, কেন, কি হয়েছে? তিশা বলে, ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা বলে, হায় আল্লাহ, কি বলিস, পুরো বাড়িতে খুঁজেছিস, কই গেল মেয়েটা? তিশা বলে, যাবে না, ঠিক করেছে, তোমার ছেলের কাছে কেউ থাকতে পারবে না,
এরই মধ্যে বাবাও চট্টগ্রাম থেকে ফিরেছে। বাবা সব শুনে তিনিও নীরাকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে আমি পাগলের মতো নীরাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও ওকে পেলাম না। আমার ইচ্ছে করছিল আমি নিজেকে শেষ করে দিই। কেন যে দুপুরে এমন করতে গেলাম। রাত 11টার দিকে আমি আর বাবা চারিদিক খুঁজে বাড়িতে আসি। ইচ্ছে মতো সবাইকে বকা দিচ্ছি। এমন সময় হঠাৎ আমার ফোনে কেউ ফোন করে বলে এখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি মেয়ে মারা গেছে, মেয়েটির গায়ে নীল রঙের সালোয়ার কামিজ, আপনারা এসে শনাক্ত করে গেলে ভালো হয়, এই বলে ফোন কেটে দেয়। এটা শুনে আমি ফ্লোরে ধপ করে বসে নীরা বলে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে সবাই ভয় পেয়ে যায়। মা কাপা কাপা গলায় বলে কি হয়েছে বাবা, এমন করছিস কেন? তিশা কান্না করতে করতে বলে ভাই ভাবি কই, কি হয়েছে ভাবির? এমন সময় মনিরা বলে মীর তুই এমন করছিস কেন? যে নিজের ইচ্ছায় চলে গেছে তাকে খোঁজার কোনো মানেই হয় না। বাবা বলে আহা মনিরা, এখন এসব কথা বলার সময় না, তুমি চুপ করে থাকো। মনিরা বলে আমি কেন চুপ করব? বাবা আমাকে বলে আরে রাস্কেল, কিছু বলছিস না কেন? আমার কান্না দেখে মা নিজেকে ধরে রাখতে পারে না। মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে কি হয়েছে বাবা, আমাকে বল। এতক্ষণ পর যেন আমি কারোর সাপোর্ট পেলাম। আমি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বললাম মামনি, আমার নীরের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার নীর আর নেই। মা বলে কী সব বলছিস তুই বাবা, শান্ত হ বাবা শান্ত হ, বৌমার কিছু হয়নি। আমি কান্না করতে করতে বললাম আমার জন্যই আজ এমন হলো, আমি এখন কি করব মামনি? বাবা বলে ইডিয়েটের মতো বসে আছিস কেন, চল কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে চল জলদি। মা বলে আমিও যাব তোমাদের সাথে, আমাকেও নিয়ে চলো। তিশা বলে বাবা আমিও যাব। বলা শেষ হলে আমরা সবাই বের হতে যাব। ঠিক তখনই নীরা ঢলতে ঢলতে আর চোখ ডলতে ডলতে বাসায় ঢোকে। তারপর দেখে সবাই কোথায় যেন যাচ্ছে। নীরা বলে কি হয়েছে, আপনারা সবাই কোথায় যাচ্ছেন, কারো কি কিছু হয়েছে? এদিকে সবাই নীরাকে দেখে থমকে গেল। মনের ভিতরে এতক্ষণ সবার যে আতঙ্ক ছিল তা নিমেষেই যেন উধাও হয়ে গেল। সবার বুকের উপর থেকে যেন একটা বোঝা নেমে গেল। আমি নীরাকে দেখে সবার সামনে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরি। আমার সামনে যে বড়রা দাঁড়িয়ে আছে সেটা আমার খেয়ালই ছিল না। প্রায় 2 মিনিট পর আমি নীরাকে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দেই। আমি বললাম কই গিয়েছিলে তুমি? নীরা বলে আমি তো কোথাও যাইনি, বাগানেই ছিলাম, দোলনায় বসে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। নীরার কথা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। রাগের মাথায় নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। যত জোরে পেরেছি তত জোরে নীরার গালে কষে একটা থাপ্পড় মারি। নীরা তাল সামালতে না পেরে ধূপ করে পড়ে যায়। আমার মা নীরাকে কোলে জড়িয়ে ধরে। আমি বললাম এতটা বেখেয়ালি কেন তুমি? তুমি জানো আমাদের উপর দিয়ে কি যাচ্ছে? টেনশনে আমাদের জান চলে যাচ্ছিল, আর তুমি এসে জিজ্ঞেস করছো কার কি হয়েছে? ইউ ইডিয়েট গার্ল, থাবড়িয়ে তোমার দাঁত ফেলে দেব। মনিরা বলে দে না দে, আরো দুটো থাপ্পড় দে। বাড়ির সব মানুষকে বিরক্ত করা অভ্যাস হয়ে গেছে ওর, ইচ্ছে করছে আমিও। বলেই মনিরা নীরাকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে এগিয়ে যায়। ঠিক তখনই আমি উল্টো মনিরার গালে থাপ্পড় মেরে দেই। আমি বললাম তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তুলতে আসিস? ও আমার বউ, আমি ওকে মারি কাটি সেটা আমার ব্যাপার, তুই এই সাহস কই পাস? মনিরা নেকা কান্না করে বলে তুই আমাকে মারতে পারলি মীর? তিশা বলে সাহসটা তুই দিয়েছিস ভাই। আমি বললাম হ্যাঁ পারলাম, কারণ নীর আমার জান, ওর সাথে যা করার আমি করব। কেউ ওর দিকে চোখ তুলে চাইলেও তাকে মেরে মাটিতে পুঁতে দেব। আমার গেস্ট তুই, গেস্টের মতো থাক। আমার কথা শুনে মনিরা কান্না করতে করতে রুমে চলে গেল। মা বলে কাজটা কি ঠিক করলি? তোর ফুপি জানলে কি হবে? আমি বললাম জানলে জানবে, আমি কাউকে ভয় পাই না। আমার নীরের কাছে যে আসবে তার এমনই হবে, সে যেই হোক না কেন। বাবা বলে থাক অনেক হয়েছে, নীরমা এরকম কাজ আর কখনো করো না, জানো তোমার জন্য আমাদের কত টেনশন হচ্ছিল। নীরা কান্না জড়ানো গলায় বলে আচ্ছা আঙ্কেল। আমি বললাম আঙ্কেল কি? হ্যাঁ আঙ্কেল কি? শ্বশুর উনি তোমার, বাবা বলতে পারছো না? আমার ধমকে নীরা আমার মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে ঠিক আছে বাবা। বাবা বলে তোরা আমাকে পাগল করে ছাড়বি। আমি ফ্রেশ হতে গেলাম। তিশা বলে ভাবিও চলো ফ্রেশ হবে। আমি নীরাকে বললাম চলো রুমে চলো। নীরা বলে না আমি যাব না, আপনি আমাকে মারবেন। মা বলে বাবা ওকে আর কিছু বলিস না, এমনিতেই অনেক বকেছিস। আমি নীরাকে আবার বললাম তুমি যাবে নাকি আরো দুটো দেব? নীরা বলে আমি যাব না, আমি খাবো, মানে ভাত খাবো, ক্ষুধা লেগেছে, মামনি আমাকে খেতে দাও না। আমি বললাম আমি তোমাকে রুমে যেতে বলেছি, যাবে কি না? নীরা ভয় পেয়ে বলে আমি নীরার হাত ধরে রুমে নিয়ে আসি। নীরা ভয় ভয়ে আমার সাথে রুমে আসে। সে ভেবেছে রুমে এনে আমি তাকে আবার মারবো। এদিকে রুমে আসার পর হঠাৎ আমি যা করলাম তা দেখে নীরা খুবই অবাক হয়। সে যেন ভাবতেই পারছে না আমি এমন করছি। ক্ষণে ক্ষণে আমার রূপ বদলতে দেখে নীরা সত্যিই বুঝতে পারে না ওর কি করা উচিত। ভাবলো কি আর হলো কি। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।